বৃথার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম অসময়ে। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। ওই তো এসে গেছে। ওই তো ফুটপাথের কোল ঘেঁষে সুখী রাজপুত্রের মতো দাঁড়িয়ে তার প্রিমিয়ার পদ্মিনী। আকাশ নীল ঝকঝকে। স্টিয়ারিংয়ে বসা যুবকটিকেও দেখা যাচ্ছে এখান থেকে। পুরো নয়, এক ঝলক সাইড প্রোফাইল। ওই তো তার সুঠাম বাহু, চওড়া কাঁধ, রেশম পুরো মাথা ভরা চুল থাকে থাকে সাজানো। মানুষের শরীর জুড়ে সহস্র ঝাড়বাতি জ্বলে উঠল যেন। জ্বলেই নিবে গেল, যেমনভাবে পরিত্যক্ত জলসাঘরের তেলবিহীন বাতিরা জ্বালালেও নিবে যায়। নিজেই কি সেরকম একটা ভাঙা জলসাঘর তবে? না হলে এমন হবেই বা কেন? আর একটু এগোতে ইচ্ছে করছে না। অসংখ্য দ্বিধা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে পা দুটোকে। নিজের গালে ঠাস ঠাস চড় কষাতে ইচ্ছে করছে। কেন এলো সে? কেন? ভাবতে গিয়ে যেটুকু সময় নিজেকে গুছোতে যে কটি মুহূর্ত, তার মধ্যেই অভিজিৎ দেখে ফেলেছে মানসীকে। নাকি মানসী চোখ ফেরাতে ভুলেছে? মোম পালিশ করা হালকা বাদামি রং দীর্ঘ শরীর নেমে এলো ডোরলক খুলে। মানসী নিথর। মানুষ নয়, যেন এক অলৌকিক জাদুকর হাসি ছিটিয়ে সম্মোহিত করে ফেলেছে তাকে। কাছে এগিয়ে এলো, আরো কাছে। একেবারে সামনে এসে দাঁড়ালো। আরে, আপনি এসে গেছেন? কতক্ষণ? দেখতে পাইনি তো। মানসীর ঠোঁটে অবশ হাসি। এই তো। ঋজু দেহ সামনের দিকে ঝুঁকল সামান্য। ম্যাজিক শেষে জাদুকর যেভাবে অভিবাদন করে, অবিকল সেই ভঙ্গি। একগোছা চুল পালকের মতো কপাল ছুঁল। আমি কিন্তু অনেকক্ষণ এসে বসে আছি। বসে বসে শুধু টস করে যাচ্ছিলাম। কি? এই আপনি আসবেন কি আসবেন না? ও। মানসী ত্রস্ত চোখে চারিদিকে দেখে নিল একবার। একটু গুছিয়েও নিল নিজেকে। হ্যাঁ, নাও আসতে পারতাম। সংসার থেকে সময় বার করা যে কি কঠিন। রাইট। অভিজিৎ তার মায়াবী হাসি ছড়িয়ে দিল বাতাসে। এই তো দেখুন না, কাজের সময় থেকে সময় বার করতে গিয়ে গোটা দিনটাকে আর ছিঁড়ে দিতে হলো। কিরকম? মানসী ভুরু তুলল। কিরকম আবার? আজ অফিসে জরুরি কনফারেন্স, কালই নোটিশ পেলাম এমডি আসছে। এদিকে আমি চোখ বুজে ডুব। এ মা, আপনার খুব অসুবিধে করলাম তবে। তা একটু করলেন বইকি। কথার ফাঁকে হাসির ঝিলিক। কনফারেন্সে থাকাটা আজ দরকার ছিল। ইস, ছি ছি, খুব খারাপ হলো। চোখ বন্ধ করে মানসী গোপন করতে চেষ্টা করল হঠাৎ কুড়িয়ে পাওয়া খুশিটাকে। না এলেই পারতেন। মিছিমিছি আমার জন্য আপনার দায়টা একা নিচ্ছেন কেন? যাওয়ার ইচ্ছেটা তো আমারও আছে। আপনাকে তো আমি একরকম জোর করে। মানসী এবার সোজাসুজি তাকালো অভিজিতের দিকে। তাকালো না, তাকিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে গোটা শরীর তড়িতাহত। উফ, কি ধারালো চোখ! প্রতি অনুপলে বিদ্যুৎ নেচে উঠছে উজ্জ্বল মণি দুটোতে। নাচছে, খেলছে, ছিকছিক হাসছে। এ চোখে চোখ রাখলে চৈতন্য বিবশ হয় আপনা আপনি। সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ে। এত কি ভাবছেন? কিছু না, চলুন। মানসী টের পেল তার তিনটে শব্দই কেমন দুলে উঠল নিজের অজান্তেই। গালের খাঁজে ছড়িয়ে গেল যুবতী লজ্জা। কেন এমন হচ্ছে এই বয়সেও? আশ্চর্য। তবে কি ভালো লাগার মুহূর্তগুলোর কোনো বয়স থাকে না? নাকি তারা একই রকম বেহায়া, রীতিনীতিহীন উল্টোপাল্টা স্রোতের মতো? প্রাণপণে নিজেকে শাসন করার চেষ্টা করল। অনেক হয়েছে, আজই শেষ। আজই ইতি টানতে হবে এই বেয়ারা পরিচ্ছেদের। গাড়ি স্টার্ট নেবার পর জানলার বাইরে মুখ বাড়ালো মানসী।
একটু আগেও বাসন্তী রং মেখে টাটকা ফুটেছিল সকালটা। এখন ক্রমে ঘন হচ্ছে রোদ। চৈত্রের দুপুর কিছু পরেই ছড়িয়ে পড়বে নিজস্ব দাপটে। বাতাস হবে রুক্ষতর, এলোমেলো। বাটিক প্রিন্ট সিল্ক শাড়ির আঁচল তুলে মানুষই মুখ মুছল ভালো করে। ঝুড়ো চুল সরালো কপাল থেকে। আর চোখে বার কয়েক তাকালো পাশে বসা সুদর্শন যুবকটির দিকে। ঘন চেক টি শার্ট আর সাদা ট্রাউজারে ভারী মানিয়েছে তাকে। আঙুলের ফাঁকে সিগারেট, ধোঁয়া ওড়াচ্ছে গর্বিত ভঙ্গিতে। নিবিষ্ট মনে ট্রাফিক জট থেকে বেরোবার চেষ্টা করছে অভিজিৎ। সবসময়ে এই মোড়টা যেন জঙ্গল হয়ে থাকে, মানুষ আর যানবাহনের জঙ্গল। কিন্তু কিন্তু কি জঙ্গলের মধ্যে দিয়ে ওটা কে রাস্তা পার হচ্ছে? এক ঝাঁক মেয়ের সঙ্গে। মানুষের হৃৎপিণ্ডটা তড়াক করে লাফ দিয়েই স্থির হয়ে গেল। লায়লি না? কি কাণ্ড! মেয়েটা এখন এখানে এলো কি করে? তাড়াতাড়ি পিছনে হেলে নিজেকে লুকোবার চেষ্টা করল মানুষই। সানগ্লাস পরে বাঁ হাতে মুখ আড়াল করল। মেয়েগুলো কলকল করতে করতে এদিকেই আসছে। আর একটু কাছাকাছি আসতেই হৃৎপিণ্ড চলতে শুরু করলো আবার। লাইলি নয়, লাইলির মতো। ওঠানো হাতে এবারে সজোরে ঠোঁট চাপল মানুষই। এমন ভুল হলো কেন? বেরোবার আগে নিজে দাঁড়িয়ে থেকে লাইলিকে স্কুল বাসে তুলে দিয়ে এসেছে। ছেলে বেরিয়েছে তারও আগে, বাবা স্কুটারে। তবে কি নিজের অপরাধ বোধে নিজেই? ছি ছি, কি লজ্জা! অভিজিৎ নিশ্চয়ই লক্ষ্য করেছে তার হাবভাব। ভীষণ ছোট লাগছে নিজেকে, নিজের কাছেই। কোনো মানে হয় না। মানুষই চকিতে মনস্থির করে নিল, অনর্থক বাড়াবাড়ি করার দরকার নেই, সামনে কোথাও নেমে পড়বে। বাইরে চোখ রেখে গলাটাকে যথাসম্ভব সংযত করল। শুনুন, আজকে যাওয়া হবে না। কথাগুলো ঠিক ফুটল না বোধ হয়। অভিজিৎ একবার মাত্র ঘুরেই আবার চোখ রেখেছে সামনের রাস্তায়। শুনছেন, আজ আর যাব না। কেন? এবার অভিজিৎ চমকেছে। এমনি ভালো লাগছে না। হঠাৎ? বললাম তো ভালো লাগছে না, আমাকে সামনে নামিয়ে দিন। মানুষ ঈশ্বরে বিরক্তি, বিরক্তি নিজের উপরেই। গাড়ি থামল না, উল্টে গতি বাড়ল আরো। বাস, মিনিবাস, গাড়ি, ট্যাক্সি সবাইকে টপকে এগিয়ে চলেছে। লম্বা ব্রিজ পার হলো। কি হলো? থামান! মানুষ এবার সত্যি সত্যি অস্থির। অভিজিৎ ব্রেকে পা রাখল। বেশ কিছুটা এগিয়ে থামল একেবারে। সত্যি যাবেন না? অভিজিতের চোখে বিস্ময়। ঠোঁট কামড়ে নিঃশ্বাস চাপল মানুষই। কি হলো হঠাৎ? মানুষই দুদিকে মাথা নাড়ল। কোনো অপরাধ করলাম? আবার দুদিকে মাথা নাড়ল মানুষই। আমার উপর রাগ করছেন? না না। আমাকে কি বলা যায় না কি হয়েছে? মানুষের চোখ দুটো জ্বালা জ্বালা করছে। না তাকিয়েও টের পাচ্ছে অদৃশ্য জাদুদণ্ডটা আবার তার চেতনাকে অবশ করতে এগিয়ে আসছে। কিছুতেই নিজের মুঠোয় নিজেকে ধরে রাখা যাচ্ছে না। অভিজিতের স্বরের ধাক্কায় ভেঙে পড়ছে অশক্ত পাঁচিল। দৃষ্টির তাপে পুড়ে যাচ্ছে জাগতিক সংস্কার। স্টার্ট দিই তাহলে? অভিজিৎ বাঁ হাতে গিয়ার তুলল, চাপ দিল অ্যাক্সিলারেটরে। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে তো? হুম। বহু কষ্টে ধ্বনিটুকু বার হলো মাত্র। অভিজিৎ হাসছে নরম করে। শুধু হু না, কথা বলুন। এতটা লম্বা রাস্তা কথা ছাড়া যাওয়া যায় নাকি? মানুষই চুপ। চেষ্টা করেও সহজ হতে পারছে না কিছুতেই। নিজেকে ভয়, নিজেকে ভয়, নিজের কণ্ঠকে ভয়। কথা বললেই বুঝি ধরা পড়ে যাবে। সে ভারী লজ্জার ব্যাপার। হাত বাড়িয়ে সামনের কাজটা মুছল অকারণে। মনে জোর এনে কেন যে নেমে যেতে পারল না। কাচের গায়ে আবার আঙুল বসালো। অভিজিৎ সিগারেট ধরালো।
আপনাকে দেখে কিন্তু বোঝাই যায় না আপনি এত মুডি। মানসী সিটে হেলান দিল। দিদির বাড়িতে প্রথম দিন দেখে আপনাকে কিন্তু একদম অন্যরকম মনে হয়েছিল। অন্যরকম? কি রকম? শত চেষ্টা করেও কিছুতেই প্রশ্নটা উচ্চারণ করতে পারল না মানসী। গলা জুড়ে চাপ মেঘ জমা হয়ে গেছে কখন। নিজেকে বোঝাতে চাওয়ার থেকেও না বুঝতে দেওয়ার কষ্ট অনেক বেশি। তার জন্য যে কি ভয়ানক যুদ্ধ চালিয়ে যেতে হয় নিজের সঙ্গে, নিরন্তর জবাবদিহি করতে হয় নিজের কাছে। কেন এমন হয়? ভরাট শান্ত দিঘির মতো টলটলে সুখী সংসার তার, নিরীহ স্বামী, প্রাণবন্ত ছেলে মেয়ে। ছেলে মেয়ে মানুষ করা, রান্না খাওয়া, ঘর গোছানো, মাঝে মাঝে স্বামী সংসর্গ, সকলেরই যেমন থাকে আর কি। এতদিন পর 40 বছর বয়সে পৌঁছে সে সবকিছুই কেন এত ম্লান লাগে, ম্যাড়ম্যাড়ে। মনে হচ্ছে আরো যেন কিছু পাওয়ার ছিল। কি সেটা? কি? মানসী বড় করে শ্বাস ফেলল। অভিজিৎ হয়তো নিমিত্ত মাত্র, হয়তো একটা শূন্য জায়গা ভরাট করতেই অভিজিৎ। মানসীর বুক কেঁপে উঠল। ঠিক তখনই বিশাল এক ট্রাককে জায়গা দিতে সজোরে বাঁদিকে গাড়ি ঘুরিয়েছে অভিজিৎ, আচমকাই। মানসী জানলা চেপে ধরে সামাল দিল নিজেকে। ইস, কি বিশ্রীভাবে গাড়ি চালায় সব। না, দোষটা পুরো ওর নয়। অভিজিৎ হাসছে অপ্রস্তুত মুখে। আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। মানসী সোজা হলো। অনেকক্ষণ পর স্বাভাবিক হাসি এলো ঠোঁটে। জোর ঝাঁকুনিটা শরীরের সঙ্গে মনের আরও যেন ভেঙে দিয়েছে অনেকটা। কি ভাবছিলেন? বলবো কেন? অভিজিতের হাসি তরল। আপনি আমাকে বলবেন আপনি কেন এতক্ষণ গুম মেরেছিলেন? ওমা, গুম ছিলাম কোথায়? আমিও তো ভাবছিলাম। কি? কত কথা। ঘর সংসারের কথা, ছেলে মেয়ের কথা। আমার মতো আধবুড়িদের ভাবনার শেষ আছে কোনো? কথাগুলো বলে ফেলেই আলগোছে লক্ষ্য করল পাশের যুবকটিকে। একটু কি থমকালো? সঠিক বোঝা গেল না। সিগারেটের নীলচে ধোঁয়া উড়িয়ে বলল, আপনারা মেয়েরা এত তাড়াতাড়ি বুড়িয়ে যেতে ভালোবাসেন কেন বলুন তো? বাহ, বয়স হচ্ছে বুড়ি হব না? আমার বয়সে পৌঁছলে আপনিও। সরি, মানতে পারলাম না। অভিজিৎ স্টিয়ারিং সামান্য ঘোরালো। বয়স বাড়ে শরীরের, শরীরের কিছু সেলের। মন ক্যান স্টে এভার ইয়াং। তাছাড়া আপনি যতটা বলেন, আপনাকে দেখে ততটা মোটেই মনে হয় না। আপনি, ইউ লুক কোয়াইট ইয়াং। কথাটায় স্তুতি আছে কি কোনো? নাকি কোনো হারানো রং? অথবা অদৃশ্য ফুলের গন্ধ? অভিজিতের কথার সবটুকু রূপ গন্ধ মনে মেখে নিল মানসী। মুখে অবশ্য বলল, সে আপনার চোখের দোষ। বলেই জানলার বাইরে চোখ ফেলল। তারপর দুম করে অসংলগ্ন প্রশ্ন করে বসল একটা, আমার কর্তাকে আপনার কেমন লাগে? একটু যেন হোঁচট খেল অভিজিৎ। সামলে নিল পরক্ষণেই। ভালোই তো, বেশ ভালো। স্মার্ট, ভালো চাকরি বাকরি করেন, অ্যাম্বিশাস, বাড়ির সবার উপরে যথেষ্ট অ্যাফেকশন আছে বলেও মনে হয়। হুম। রাস্তার দুধারে পার্থেনিয়ামের ঝোপ। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ থেকে সানগ্লাস নামালো মানসী। ওই বয়সের পুরুষেরা মোটামুটি সব একই রকম হয়। আপনার ভালো লাগে না? কি জানি, লাগে হয়তো। মানসীর স্বর উদাস। আবার একটা গাড়িকে পাশ দিতে স্পিড কমিয়েছে অভিজিৎ। তারপর হাওয়ার সঙ্গে গতি বাড়িয়েছে। একটা কথা বলবো? রাগ করবেন না? বলুন। নিজের ভালো লাগা না লাগা আপনি বুঝতে পারেন না কেন? অভিজিতের কথায় কিসের ইঙ্গিত? মানসী টান টান হলো। শিকড় থেকে টান পড়ছে শরীরে।
এখন একটা স্পর্শেই ঘটে যেতে পারে ভূমিকম্প। ভালো লাগার মানুষই জানে। জোর করে তবু নিজেকে বাঁধতে চাইল প্রাণপণ। কারণ ছাড়া কথা ঘোরালো। দেখেছেন দুপাশে কেমন শুধু পার্থেনিয়ামের জঙ্গল? গাছগুলো বিষাক্ত না? বিষাক্ত তো বটেই। অভিজিতের উত্তর নির্বিকার। তাহলে এগুলো কেটে ফেলা হয় না কেন? কত কাটবে, আবার বীজ পড়বে, আবার হবে। মানুষের সঙ্গে এতাল বেতাল বকে যেতে অভিজিৎ যেন মজা পাচ্ছে খুব। মানুষীয় তর্ক চালালো। বীজ পড়ে কেন? কেন আবার? বেখেয়ালে? দুনিয়ার সবকিছুই কি নিয়ম মেনে হয়? অসতর্ক শব্দটা তাহলে ডিকশনারিতে থাকতই না। তা ঠিক। মানুষের কপালে ভাঁজ পড়ল। সতর্ক থাকতে চাইলেও সতর্ক থাকা যায় না অনেক সময়। অভিজিৎ হাত বাড়িয়ে পিছনের গাড়িটাকে এগিয়ে যাওয়ার ইশারা করল। থাকার দরকারটাই বা কি? কোনো কোনো ইনসিডেন্ট না হয় বেহিসেবেই রইল। ক্ষতি কি? মানুষই জোরে জোরে মাথা নাড়ল। বাদ দিন। বলতে বলতে ঠোক গিলেছে। আমার খুব জল তেষ্টা পাচ্ছে। একটা চায়ের দোকান টোকান দেখে একটু দাঁড়ান তো দেখি। বাধ্য ছেলের মতো অভিজিৎ মাথা নেড়েছে সঙ্গে সঙ্গে। ওকে ম্যাডাম। শহর ছাড়িয়ে শহরতলির কাছাকাছি এসে পড়েছে গাড়ি। চারিদিক ফাঁকা হয়ে এসেছে কখন। একটা বাস টার্মিনাসে খানিকক্ষণ বিশ্রাম নেবার পর আবার ওরা গাড়িতে উঠল। বড় রাস্তা ফেলে এবার ডান দিকের আধ কাঁচা রাস্তাটায় নেমেছে। অনভ্যস্ত উঁচু পথে চমকে চমকে চলছে গাড়ি। ক্রমশ মিলিয়ে আসছে জনপদ। নির্জন পথে বাড়ছে বৃক্ষ মিছিল, প্রান্তর, ধানভূমি। এ ধরনের পরিবেশে অকারণ শব্দ বড় বেমানান। হয়তোবা সেজন্যই নীরবে গাড়ি চালিয়ে চলেছে অভিজিৎ। মানুষই নিঃশব্দে বুকে ভরে নিচ্ছে প্রকাণ্ড আকাশটাকে। একসময় গাড়ি এক পঞ্চবটির কাছে এসে পৌঁছতে মানুষই নীরবতা ভাঙল। হঠাৎ বাচ্চা মেয়েদের মতো উল্লসিত হয়ে উঠল। এসে গেছি, এসে গেছি, ওই তো, ওই বট গাছটা। অভিজিৎ ব্রেক চাপল। সে কি, পৌঁছে গেলাম? হ্যাঁ, এখানটাতেই নামতে হবে। মহিরুহটাকে পার হয়ে অভিজিৎ ইঞ্জিন বন্ধ করল। একটু তাড়াতাড়ি পৌঁছে গেলাম না? তাড়াতাড়ি? না না, কতটা রাস্তা চলে এসেছি বলুন তো। মানুষই দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। আর কিন্তু গাড়ি যাবে না, এখান থেকে হাঁটতে হবে। সে তো বুঝতেই পারছি। অভিজিৎ গাড়ি লক্ষ্য করে নেমে দাঁড়ালো। কোমরে হাত রেখে আর ভাঙল শরীরের। আকাশের দিকে মুখ তুলল। বাহ, জায়গাটা দারুণ তো। এখানে ধারে কাছে মানুষ টানুষ থাকে না? থাকে। দুরন্ত বাতাসের হাত থেকে আঁচল টেনে নিল মানুষই। ওই দূরে ঝোপ ঝোপ মতন দেখছেন, ওদিকটাতেই জনবসতি। ঘন ঘাস মারিয়ে মন্দিরের রাস্তায় পা বাড়ালো অভিজিৎ। চোখে মুখে গাঢ় মুগ্ধতা। সত্যি দারুণ একটা জায়গা চুজ করেছেন। আমি চুজ করতে যাব কেন? এবড়ো খেবড়ো পথে সাবধানে পা ফেলছে মানুষই। মন্দিরটা এখানেই তৈরি করা হয়েছে। রেগুলার পুজো হয় এখানে? একসময় হতো, এখন আর কিছুই হয় না। চলুন না, গেলেই দেখতে পাবেন। বলতে বলতে মানুষই দূরমনস্ক। অথচ ছোটবেলায় যখন আসতাম তখনও কি রমরমা। সকাল বিকেল পুজো হতো মহাকালের। অনেক দূর থেকে ঘণ্টার শব্দ শোনা যেত। এখন ভাঙা মন্দিরে পাথরটাই পড়ে আছে শুধু। লোকজন এসে মাঝে মাঝে সিঁদুর মাখিয়ে যায়। আর সেই গাছটা কোথায় আছে যার কথা সেদিন বলছিলেন? ইচ্ছের গাছ? হ্যাঁ, ওটাও ওখানেই আছে। গেলেই দেখবেন কত লাখ লাখ ঢিল বাঁধা ডালপালায়। কি গাছ? কে জানে, অর্জুন টর্জুন হতে পারে। মানুষই সামান্য দম নিল। জানেন, গড়িয়া থেকে ছোটবেলা প্রায় চলে আসতাম এখানে মার সঙ্গে। মা এসে ঢেলা বেঁধে যেত গাছে, মন্দিরে পুজো দিত। তারপর
তারপর আর কি, তারপর বহুকাল আসা হয়নি। অনেকদিন পর আবার যখন এলাম তখন একেবারে ভাঙাচোরা। সেও প্রায় বছর 10 আগে, ছেলেটা হবার আগে। মানুষের নিঃশ্বাস কেঁপে উঠল। ছোট্ট মতন এক ডোবার ধারে এসে দাঁড়িয়ে পড়ল দুম করে। ডোবার গা বেয়ে ঘুরে গেছে সরু পায়ে চলা পথ, ঘুরে ঘুরে ভাঙা চাতালে মিশেছে। দুধারে ঝোপঝাড় আগাছা, এক একটা মাটির ঘটের টুকরো, ছোট বড় ইট ছড়িয়ে ছিটিয়ে এখানে সেখানে। ধুলো উঠছে শুকনো বাতাসে। বড় নিশুত, নিঝুম চারদিক, এত নিঝুম যে গা ছমছম করে। সেই গা ছমছম ভাবটুকু কাটাবার জন্য অভিজিৎকে ডেকে ফেলল মানসী। আসুন। অভিজিৎ শুনতে পেল না। উজ্জ্বল রোদে আরো উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকেই চেঁচিয়ে উঠল, আপনাকে কিন্তু দারুণ দেখাচ্ছে, সুন্দর নিসর্গের মতো। মানসীর চোখ স্থির হলো ডোবার বন্দি জলে। অভিজিতের কথাগুলো ভেসে ভেসে ছড়িয়ে যাচ্ছে নির্জনতায়। ছড়াতে ছড়াতে পৌঁছে গেল একদম বুকের মাঝখানটাতে। এখানে আর কেউ পৌঁছতে পারে না। রীতি, নিয়ম, সমাজ, সংসার, কেউ না। মানুষই স্পষ্ট অনুভব করতে পারছে এই সত্যটুকু। ন্যায় অন্যায় নয়, উচিত অনুচিত নয়, এই মুহূর্তে একটা গভীর স্পর্শ কামনা করছে তার মন, তার দেহ। একটা বলিষ্ঠ হাতকে আঁকড়ে ধরতে ইচ্ছে করছে। রোজই তো সব কিছু নিয়ম মতন হয়, আজ হোক না একটা বেনিয়ম। বলিষ্ঠ সুন্দর হাতটাকে আজ সে বেঁধে দিয়ে যাবে ইচ্ছের ডালে। এর জন্যই তো সব ভুলে সব ফেলে এতদূর আসা। কিন্তু হাতটা যে তবু কাছে আসে না। বিশাল মহিরুহের ডাল বেয়ে বৃথায় নিঃসঙ্গ রোদের টুকরোগুলো জাফরি কাটে মুখে, শরীরে। চৈত্র বাতাস ভাসিয়ে নেয় আঁচল। আসুন। মানুষই আবার ডাকল স্বগতভাবে। ইচ্ছের ঢালা এতক্ষণে কাছে আসছে। ধুলো মারিয়ে আরো কাছে এলো, একেবারে মুখোমুখি। মানুষই হাত বাড়াল, দুহাতে দুর্লভ সময়টাকে ছুঁয়ে থাকলো কিছুক্ষণ। তারপর সম্বিত ফিরল আচমকাই। চলুন, বেলা বেড়ে যাচ্ছে। অভিজিতের ঠোঁটে হাসি ফুটল, অপূর্ব মোহময় এক পুরুষালী হাসি। সেই হাসির মধ্যে দিয়ে সেও যেন ফিরল নিজের মধ্যে। সহজভাবে ভেঙে দিল স্খলিত সময়টুকুকে। চলুন, ইচ্ছের গাছ ডাকছে আপনাকে। ভাঙা চাতালে পৌঁছে মানুষই অসহায়ভাবে ফিরে তাকাল। কি ইচ্ছে বাঁধি বলুন তো? বাহ, আমি কি করে বলবো, বাঁধবেন তো আপনি। কিন্তু কি যে বাঁধবো বলে এসেছিলাম, মনে করে দেখুন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মানুষই প্রাচীন গাছটাকে ছুঁয়ে দাঁড়ালো, সোজা হয়ে বলল, মেয়েটার সামনে পরীক্ষা, একদম পড়াশোনা করে না, ওর রেজাল্টের জন্য বাঁধতে হবে একটা। আর ছেলেটা মাঝে মাঝে বড় ভোগে, সামনে নাকি বড় একটা ভাড়াও আছে, ওর জন্য। আর ওদের বাবার নাম করেও বাঁধতে হবে একটা। অনেকদিন ধরে প্রমোশনটা ডিউ হয়েও। আর কিছু? আর কি, এই তো এখন চাওয়া। মানুষের নিঃশ্বাস থরথর। আবার কাছে এলো অভিজিৎ, হাত রাখল মানুষের কাঁধে। নিবিড় স্বরে বলল, নিজের জন্য বাঁধবেন না? মানুষই উত্তর দিল না। আলতো করে প্রিয় হাতটাকে নামিয়ে দিল কাঁধ থেকে। ঘুরে দাঁড়িয়ে বলল, এখন আর সেই ইচ্ছে বাঁধতে নেই। মনে মনে বলল, বেঁধেছি। মৃত্যু। এমন অসম্ভব সুন্দর মুহূর্তগুলোকে ছুঁয়ে ফেলার পর মরে যাওয়া ছাড়া আর কি চাওয়ার বাকি থাকে মানুষের? মানুষই তার নিজের ইচ্ছে পূরণ নয়,
প্রাধান্য দিল তার সন্তান এবং সংসারকে। আর সে অনুভব করল বড় অসময়ে এসে পড়েছে অভিজিৎ তার জীবনে। তাই মন থেকে তার থেকে দূরে যেতে যেতে হয়তো গুনগুন করল এমনই কোনো গান। দেখো সখা, ভুল করে ভালোবেসো না। দেখো সখা, আমি ভালোবাসি বলে কাছে এসো না। সখা, ভুল করে ভালোবেসো না। দেখো সখা, তুমি যাহে সুখী হও তাই করো সখা। তুমি যাহে সুখী হও তাই করো সখা। আমি সুখী হব বলে যেন হেসো না। সখা, ভুল করে ভালোবেসো না। দেখো সখা। কেমন লাগলো তোমার আজকের গল্প সেটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য। খুব ভালো থেকো।